আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আহ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই লাইভ ক্লাসে। আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন বা ব্যাংক প্রাইমারি নিবন্ধন 10ম থেকে 18তম যে কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিতে চাচ্ছেন, যুক্ত হয়েছেন, প্রথমে আমি বলবো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। আজকে ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, যেটা শুধু বিসিএস না, বিসিএস বিসিএস প্রিলিতে তো থাকেই, বিসিএস ছাড়াও প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আমি আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। জি, নেট একটু স্লো আছে, নোট একটু আপ ডাউন হচ্ছে আর কি, নেট স্লো আছে, তারপরেও আপনার সাথে থাকবেন। আমি আপনাদের আগে একটা কথা বলে রাখি, যদি নেট স্লো হয় বা কোনো কারণে লাইভ বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু পরে আবার এই লাইভটা কন্টিনিউ করবো, আপনারা কিন্তু থাকবেন সাথে, ঠিক আছে? তো নেট প্রবলেম, আপনি যেখান থেকে যুক্ত হচ্ছেন সেখানেও নেটের প্রবলেম হতে পারে, আমরা যেখান থেকে আহ, বলছি এখানেও প্রবলেম হতে পারে, তাই না? তো নেট প্রবলেম হলে আপনি আবার লাইভে নতুন করে ঢুকবেন, ঠিক আছে? এই আর কি। আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করেন। আজকে ব্যাকরণের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ব্যাকরণ, ব্যাকরণে আজকে আলোচনা করব সমাস, সমাস নিয়ে আলোচনা করব। সমাস, একটু আগে বলেছি, সমাস হলো চাকরি প্রার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, কারণ এখান থেকে অসংখ্যবার প্রশ্ন এসে থাকে। আমরা এই সমাস কিন্তু এই 6-7 থেকে শুরু করে 8-9-10-11-12 এতগুলো ক্লাস পড়ে এসেও তারপরে আবার এই বিসিএস এর জন্য বা চাকরির জন্য নতুন করে আমাদের সমাস শিখতে হয়। তো কেন, আসলে সমস্যাটা কোথায় থাকে যে আমরা আসলে সমাজটা বুঝি না, ঠিক আছে? সমাজটা আমরা বুঝি না, এই সমস্যা থেকেই যায় কেন? আহ, আমি আশা করি আজকে ক্লাসটা করার পর অন্তত আহ, আপনাদের এই সমস্যাটা দূর হবে, মানে সমাজ নির্ণয় আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, সমাজের অনুশীলন করতে অনেক সময় লাগতে পারে, এটা 10 ঘন্টা ক্লাস নিলেও শেষ হবে না, সেটা একটা বিষয়। কিন্তু সমাজ অনুশীলনের জন্য, সমাজ সমাজে ভালো করার জন্য, সমাজের ভেতরে প্রবেশের জন্য যে আহ, যতটুকু জ্ঞান আমাদের দরকার সেটা কিন্তু আজকে আমরা নেব। এবং এই জ্ঞানটুকু থাকলে আমরা মনে করি যে আপনি পরবর্তীতে সমাজ অনুশীলন করতে, সমাজের বিষয়ে আরো নলেজ গ্যাদার করতে কোনো সমস্যা হবে না। প্রথমে আসেন যে সমাস, সমাস এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা একটা প্রশ্ন। আপনি সমাস সব পড়ে শেষ করে দিলেন, কিন্তু প্রশ্ন হলো যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তাই নয় কি? তো সমাস ব্যাকরণে আপনারা খাতা কলম নিয়ে ক্লাস করেন প্লিজ, খাতা কলম নিয়ে ক্লাস করেন এবং সবাই নোট নেন, নোট নিলে ভালো হয়। সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সমাস ব্যাকরণে শব্দতত্ত্বে আলোচিত হয়, শব্দতত্ত্বে আলোচিত হয়। এখন আপনি শব্দতত্ত্ব মুখস্থ করে গেলেন, বাট দেখা গেল অপশনে শব্দতত্ত্ব নেই।
এই শব্দতত্ত্বকে আবার কি বলা হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে সমাস আলোচিত হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। ঠিক আছে? এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে কি বলে? ইংরেজিতে কি বলে? মরফোলজি বলে। মরফোলজি বলে। মরফোলজি। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে ইংরেজিতে বলে হচ্ছে মরফোলজি। তাহলে সমাস আলোচিত হয় ব্যাকরণে, শব্দতত্ত্বে আলোচিত হয়, সমাস আলোচিত হয় রূপতত্ত্বে, সমাস আলোচিত হয় মরফোলজিতে। তার মানে কি? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় যে চারটি, ব্যাকরণের যে কোনো টপিকে এই চার প্রকারের যে কোনো একটি প্রকারে আলোচিত হয়। ঠিক আছে? তাহলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কি দেখেন তো? ব্যাকরণের এই যে ব্যাকরণের প্রধান ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হলো কি? আলোচ্য বিষয় চারটি। এক, ধ্বনিতত্ত্ব, প্রাসঙ্গিক কথা বলছি কিন্তু। সমাস ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শিখে গেলেন, কিন্তু প্রশ্ন হলো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। ধ্বনিতত্ত্ব, দুই, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তিন, বাক্যতত্ত্ব বা বাক্যতত্ত্বকে আবার বলা হয় পদক্রম। পদক্রম বলা হয়। 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। তাহলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, সরি, বাক্যতত্ত্ব বা পদক্রম, এবং পদক্রম, কিন্তু এখানে পদক্রম অর্থতত্ত্ব। এই প্রধান আলোচ্য বিষয় চারটি। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলে ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে ইংরেজিতে বলে মরফোলজি, বাক্যতত্ত্বকে ইংরেজিতে বলে সিনটেক্স, অর্থতত্ত্বকে ইংরেজিতে বলে হচ্ছে সিমেন্টিক্স। ফোনোলজি, মরফোলজি, সিনটেক্স এন্ড সেমিন্টিক্স। এই যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এছাড়া ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় আছে। এগুলো তো প্রধান আলোচ্য বিষয়। অপ্রধান আলোচ্য বিষয় আছে। অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে ছন্দ, অলংকার এবং অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব। তাহলে ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে ছন্দ, অলংকার, অভিধান তত্ত্ব। তাহলে আমাদের এখানে ক্লিয়ার একদম যে সমাস সমাস শব্দতত্ত্বে আলোচিত হয় বা রূপতত্ত্বে আলোচিত হয়, ইংরেজিতে বলে হচ্ছে মরফোলজি। আর এই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এন্ড সেমিন্টিক্স, অর্থাৎ ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। আর ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে তিনটি এখানে লিখে দিয়েছি: ছন্দ, অলংকার, অভিধান তত্ত্ব। সবাই খাতার মধ্যে লিখতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা একটু ইয়েস বলেন, তাহলে সামনের দিকে আগাতে পারবো। ঠিক আছে? নেটে একটু সমস্যা আছে। নেটে সমস্যা আছে। নেটে খুব সমস্যা হলে আপনি বের হয়ে আবার লাইভে প্রবেশ করতে পারবেন। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সমাসের এমন একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া আজকে, যে ধারণাটি থাকে পরবর্তীতে আপনার সমাজ শিখতে আর কোনো, সমাস অনুশীলন করতে, সমাজ ব্যাপকভাবে বুঝে নিতে, রপ্ত করতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে সমাসের যে প্রধান আলোচ্য বিষয়, সমাস ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়ের কোথায় আলোচিত হয়? এই শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। এটা আমরা এই তথ্যগুলো নিলাম। এবার আমরা শিখবো হচ্ছে আসলে
এই যে সমাস
ঠিক আছে, আসতে পারে। আচ্ছা, অনেক সময় লেখার সময় দেখা যাচ্ছে বা মিস্টেক হয়। আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। অনেক সময় দেখা যাচ্ছে আমি লিখছি বোর্ডে, কিন্তু লেখাটা মিস্টেক হয়, আসে না। ঠিক আছে, তো এখন আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু নেটের সমস্যা আছে। কেউ আসছে নেটে? আসছে? এই যে সিংহাসন, সিংহাসন, এটা যদি আমরা আম, এটা এটা ব্যাস বাক্য কি? সিংহ, সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। এই যে দেখেন সিংহ চিহ্নিত আসন, হ্যাঁ। তো সিংহ চিহ্নিত আসন, এইটাকে বলা হয় কি, একসাথে এটাকে আমরা বলবো হচ্ছে, একসাথে এটাকে বলবো হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা বিগ্রহ, বিগ্রহ বাক্য। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সমাস বাক্য। ঠিক আছে, সিংহ চিহ্নিত আসন, এই পুরোটাকে একসঙ্গে আমরা কি বলবো? ব্যাস বাক্য বলবো। ঠিক আছে, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। কিন্তু এটাকে আলাদা আলাদা, আলাদা আলাদা, এটা একটা সমস্যমান পদ। সমস্যমান, সমস্যমান পদ, আলাদা আলাদা যখন আমরা বলবো তখন এটা কি হবে? সমস্যমান, সমস্যমান পদ। ঠিক আছে, সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ। সমস্যমান পদ, এটা আবার একটা সমস্যমান পদ। সমস্যমান পদ। ঠিক আছে, তাহলে সিংহ সমস্যমান পদ, চিহ্নিত সমস্যমান পদ, আসন, এটাকে আলাদা আলাদা সমস্যমান পদ বলা হয়। ঠিক আছে, আর এটাকে একসঙ্গে
ব্যাস বাক্য বলা হয়। আর যেটা আগে থাকে, এই যে এটা আগে আছে, এই জন্য এটা হচ্ছে পূর্বপদ, মনে রাখবেন, পূর্বপদ। আর এটা শেষে আছে, এই জন্য এটা কি শেষ পদ, শেষ পদ বা উত্তর পদ, উত্তর পদ, শেষ পদ বা উত্তর পদ বলা হয়। ঠিক আছে। আর তাহলে সমাস কোনটা? আমরা তো বললাম এই থেকে একসঙ্গে এটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, এটা একসাথে ব্যাস বাক্য। আলাদা আলাদা এটা হচ্ছে এক একটা সমস্যমান পদ, আগে থাকলে পুরোপদ, পরে থাকলে পরপদ বা পরপদ বা শেষ পদ বা উত্তর পদ, যেভাবে আমরা বলি না কেন। পুরোপদ, এটা কি শেষ পদ বা উত্তর পদ বা পরপদ, তিন ভাবে কিন্তু আমরা বলতে পারবো। শেষে যেটা থাকবে সেটাকে আমরা পরপদ বলতে পারি, শেষ পদ বলতে পারি বা উত্তর পদ বলতে পারি। আর সিং এটা হচ্ছে প্রথমে আছে, এই জন্য এটা কি পূর্বপদ। তো এইটাকে তাহলে সমাস কোনটা? সমাস হচ্ছে যে সিংহাসন, এটাই হচ্ছে, এটাই কিন্তু সমাস, এটা হচ্ছে সমাস। আর এটাকেই বলা হয় হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। ঠিক আছে, দেখেন ক্লিয়ার হতে পেরেছেন কিনা যে সমস্ত পদ, সমস্ত পদটাই হচ্ছে সমাস, সমাসই হচ্ছে সমস্ত পদ, সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। আছে লাইভ আছে, কয়জন আছে? দুজন। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু ইয়েস বলেন। এই সমাসের প্রতীতি উপলব্ধি, এখানে কয়েকটি বিষয় আমি বুঝিয়েছি আপনাদের, সেটা হচ্ছে ব্যাস বাক্য, পূর্বপদ বা শেষ পদ বা পরপদ, উত্তর পদ, সমস্যমান পদ, সমস্ত পদ, সমাস। এটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। প্লিজ একটু কমেন্ট করেন, ইয়েস বললে সামনের দিকে আমরা আগাবো, একটু কমেন্ট করেন প্লিজ। ইয়েস বলছে, ইয়েস বলছে, ইয়েস বলেন। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে, লেখেন সবাই সমাসের প্রকার। সমাসের প্রকার, সমাস কত প্রকার একটু কমেন্ট করেন তো আপনারা, সমাস কত প্রকার? সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার, 6 প্রকার। এক, দ্বন্দ্ব সমাস, এই যে দ্বন্দ্ব সমাস লেখেন সবাই খাতার মধ্যে, দ্বন্দ্ব সমাস। 2, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। 3, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 3, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। 4 নম্বর লেখেন দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, ও 3 2বার হয়েছে, সরি। 4 5 6, এই সমাস হচ্ছে মোট কত প্রকার? 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এই যে 6 প্রকার সমাস,
এই 6 প্রকার সমাস এখনই আমাদেরকে শিখে নিতে হবে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাস বাক্যে ও এবং আর বসে। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে। আবার দ্বিগু সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে। এই জন্য এই তিন প্রকার সমাসেই সাধারণ গুণ হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকে। এই জন্য কোনো ব্যাকরণবিদ এই দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন আর কর্মধারয়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই তিন প্রকার সমাস মিলে হচ্ছে এক প্রকার। তাই যদি হয় তাহলে এই যে 1, 2, 3 আর এই এক প্রকার 4 প্রকার। তাহলে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে সমাস 6 প্রকার নয়, সমাস হচ্ছে 4 প্রকার। তাহলে এখন কথা হলো যে এই 3 প্রকার সমাসকে আলাদা করা হলো কেন, আলাদা আলাদা দেখা হয়েছে কেন, আর 3 প্রকার সমাসকে এক প্রকারে আনা হয়েছে কেন? 3 প্রকার সমাসকে এক প্রকারে আনার যৌক্তিক কারণ হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। ঠিক আছে, এই জন্য এই 3 প্রকারকে তারা এক প্রকার করতে চান, কিন্তু আলাদা করতে চাচ্ছেন কেন? আলাদা এই জন্য যে কর্মধারয় সমাসে, তৎপুরুষ সমাসে যেমন বিভক্তি লোপ পেয়ে পেয়ে সমাস হয়, দ্বিগু সমাসে যেমন প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে, এই দুটো কর্মধারয় সমাসে থাকে না। যে কারণে কর্মধারয় সমাস এই কারণে এই 3 প্রকারের ভেতরে স্বতন্ত্র, এই জন্য আলাদা দেখানো হয়েছে। এবার তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে যেমন বিভক্তি লোপ পেয়ে পেয়ে হয়, যেটা দ্বিগু সমাসে বা কর্মধারয় সমাসে হয় না। এবার দ্বিগু সমাসের কথা বলি। দ্বিগু সমাসে যেমন প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে, যেটা তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসে কিন্তু থাকে না। যে কারণে এই 3 প্রকার সমাসকে আলাদা করা হয়েছে। আর এক করার কারণ হচ্ছে 3 প্রকার সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। চা দিল না। এখন আপনারা আমাকে এটা প্রশ্ন করতে পারেন যে স্যার, প্রাধান্য কথার অর্থটা কি? প্রাধান্য কথার অর্থ হচ্ছে, যেমন আমরা যদি উদাহরণ দেই, মা, মা বাবা, এটার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা। বা আমরা এটাও লিখতে পারি যে মা আর বাবা। বা আমরা এটাও লিখতে পারি মা এবং বাবা, তাই না? এটা হচ্ছে ব্যাস বাক্য। আমরা মাকে যদি বাদ রাখি এখানে, তাহলে বাবার অর্থের কোনো পরিবর্তন হয় না। আবার বাবাকে যদি আমরা এই পাশে রাখি না, মায়ের কোন অর্থের কোনো পরিবর্তন হয় না। এদিক থেকে উভয় পদের অর্থের প্রাধান্য। আপনারা এখনো অনেকে কিন্তু বোঝেননি প্রাধান্য মানে কি। আমি যখন তৎপুরুষ সমাসের একটা কর্মধারয় সমাসের একটা উদাহরণ দেব, তখন আপনি বুঝবেন যে আসলে, যেমন লাল শার্ট, একটা উদাহরণ দিলাম, লাল শার্ট, তাই না? লাল শার্ট, লাল যে শার্ট, লাল শার্ট। তো লাল শার্ট আমরা একসাথে লিখবো সমাসবদ্ধ বাক্য, লাল শার্ট, লাল, লাল শার্ট। এই যে লাল শার্ট লিখলাম। কেউ যদি বলে যে লাল, ছেলেটা লাল, তাহলে কি শার্ট বোঝাবে? কিন্তু শার্ট
বললে কিন্তু বোঝাবে, তাই না? যেমন মহানবী, মহান যে নবী মহানবী। কেউ যদি বলে মহান তাহলে কিন্তু বোঝাচ্ছে না, কিন্তু যদি বলি নবী তাহলে কিন্তু ওই জিনিসটাকে বোঝাচ্ছে, মহামানবকে নবীকে বোঝাচ্ছে। এদিক থেকে পরপদের অর্থে প্রাধান্য, অর্থাৎ লাল শার্ট যখন আমরা বলি আসলে শার্টকেই বোঝানো হচ্ছে, লালকে বোঝানো হচ্ছে না। আমরা যখন মহানবী যখন বলি নবীকেই নবীকেই বোঝানো হচ্ছে, মহানকে বোঝানো হচ্ছে না, বরং নবীকে বোঝানো হচ্ছে, তাই না? তারপরে লাল কলম, লাল কলম যদি বলি লাল কলম, লাল যে কলম, লাল কলম, কলমকেই বোঝানো হচ্ছে, লালকে কিন্তু বোঝানো হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে কর্মধারয় সমাসে পরপদের অর্থে যেরকম প্রাধান্য থাকে বা কি তৎপুরুষ সমাসে, যেমন চা বাগান, আসলে চা বাগান বলতে বাগানকেই বোঝানো হয়েছে, চাকে কিন্তু না, পরপদের অর্থের প্রাধান্য। আবার দ্বন্দ্ব সমাসে যদি আমরা আসি, শতাব্দী, শত অব্দের সমাহার, শতাব্দী, শতাব্দী মানে কি? শতাব্দী, শত মানে কি? শত, অব্দি মানে হচ্ছে বছর, তাহলে শতাব্দী মানে শত বছর। আসলে শতাব্দী শব্দের অর্থ হচ্ছে শত বছর। এখানে কি শত বোঝানো হচ্ছে না বছরকে বোঝানো হচ্ছে? বছরকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিন প্রকার সমাসেই পরপদের অর্থের প্রাধান্য আমরা লক্ষ্য করছি, তাই না? আমি আরো দুটো উদাহরণ দিলাম, যেমন চা বাগানের উদাহরণ দিয়েছি, চা বাগান, তাই না? চা বাগানের উদাহরণ দিয়েছি, আর শতাব্দীর আমি উদাহরণ দিয়েছি, শতাব্দী, শতাব্দী। তাহলে চা বাগান হচ্ছে চা বাগান হচ্ছে চায়ের বাগান, শতাব্দী হচ্ছে শত অব্দের সমাহার। শতাব্দী বলতে আসলে শতকে বোঝায়নি, বছরকে বোঝানো হচ্ছে। চা বাগান বলতে চাকে নয়, বরং বাগানকে বোঝানো হয়। এমনি ভাবে লাল শার্ট বলতে লালকে নয়, বরং শার্টকে বোঝানো হয়েছে। লাল কলম বলতে লালকে নয়, কলমকে বোঝানো হয়েছে। এভাবে আমরা দেখব যে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য হচ্ছে, যেটা দ্বন্দ্ব সমাসে নাই। দ্বন্দ্ব সমাসে মা এবং বাবা উভয় পদের অর্থের প্রাধান্য আছে। মাকে আলাদা করে নিলেও অর্থ পায়, বাবাকে আলাদা করে নিলেও আমরা অর্থ পাই, বোঝাতে পারি। এটাই প্রাধান্য। আমার এই কথাটা, এই প্রাধান্য কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? বুঝলে ইয়েস বলেন। আমরা প্রথমে এখনো কিন্তু সমাসের ভেতর আমরা প্রবেশ করিনি। আমরা মূলত সমাস, যে যেই ধারণাটা না থাকার কারণে এখনো আমাদের সমাজ শিখতেই হচ্ছে, সেটাই কিন্তু আমি আলোচনা শুরু করেছি। আজকের আলোচনাটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার এই সমাসে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এবার আসেন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আসলে কি? বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ কাউকে না বুঝে তৃতীয় কোনো কিছুকে বোঝায়। অর্থাৎ যখন আমরা বহুব্রীহি একটা সমাসের ব্যাস বাক্য করি তখন পূর্বপদকে বোঝায় না, পরপদকে বোঝায় না। যেমন বহুব্রীহি শব্দটাই যদি আমরা বিশ্লেষণ করি, যে বহুব্রীহি, বহুব্রীহি এটার ব্যাস বাক্য কি? বহুব্রীহি আছে যার। ব্রীহি শব্দের অর্থ কি? ধান। বহু মানে অনেক, অনেক ধান আছে যার, অর্থাৎ অনেককে বোঝানো হচ্ছে না, আবার ব্রীহি বা ধানকে বোঝানো হচ্ছে না, বরং এমন একজনকে বোঝানো হচ্ছে যার অনেক ধান আছে। তাহলে তো আমরা সংজ্ঞার সাথে মিলে নিতে পারলাম যে পুরোপদ বা পরপদ কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। আবার দেখেন গলায় গামছা, গলায় গামছা এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হয়? গলায় গামছা যার। গলাকে বোঝানো হচ্ছে না, গামছাকে বোঝাচ্ছে না, বরং এমন একজনকে বোঝাচ্ছে যার গলায় গামছা আছে, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার। মাথাকে বোঝাচ্ছে না, পাগড়িকে বোঝাচ্ছে না, বরং এমন একজনকে বোঝাচ্ছে যার মাথায় পাগড়ি আছে। হাতে কলম, হাতে কলম, হাতে কলম যার, অর্থাৎ হাতকে
ঠিক আছে? সেই সেই ব্যাখ্যাটা আমি দিলাম। সেটা হচ্ছে বহুব্রীহি সমাস বা সমাসের অনেক শব্দ আছে। যারা সমাসের পণ্ডিত তাদেরকেও যদি আমি এই মুহূর্তে 10টা শব্দ বেছে দিই, তারা কিন্তু এই শব্দগুলো কি ব্যাস বাক্য করতে পারবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সমাসের যে ব্যাস বাক্য বা বিশ্লেষণ অনেক বড় একটা বিষয়। বাট প্রাথমিক যে আপনার ধারণাটা থাকা দরকার, সেটাই যদি আমার না থাকে তাহলে আমি কোনোদিন সমাজ শিখতে পারবো না, যতই অনুশীলন করি না কেন। শুধু এই মুখস্থই করতে হবে। ঠিক আছে? যে উপশহর শহরের সদৃশ, তাহলে এটা এটা কি হবে? এটা হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। এটা সমাজ শেখার কোনো পদ্ধতি নয়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ঠিক আছে? এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস মুখস্থ করে গেলেন যে আহ কি সিংহ চিহ্নিত যে আসন, যে কথা আছে, এই জন্য এটা সমাজ শেখার কোনো পদ্ধতি নয়। ঠিক আছে? এটা সমাজ শেখার পদ্ধতি। সমাজ শেখার পদ্ধতিটা কি? সেই জায়গাটায় একটা করে বাক্য মনে রাখেন। আপনি আজকে একটা করে বাক্য মনে রাখেন। একটা বাক্যকে যে বহুব্রীহি সমাসে যখন আপনি শিখবেন, তখন আপনি প্রত্যেকটা বহুব্রীহি সমাসকে আপনি জাস্টিফাই করে করে দেখেন। আনিসুজ্জামান স্যার লাইভ ক্লাসে বলেছেন যে পূর্বপদ বা পরপদ না বুঝে তৃতীয় কোনো কিছুকে বোঝাবে, সেটা বহুব্রীহি সমাস হয়। বহুব্রীহি সমাস 8টা প্রকার আছে, সেটা রাখেন। সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি একটা লাইন যদি বুঝতে পারেন, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি এই বহুব্রীহি সমাস আর কোনোদিন ভুলবেন না। কিন্তু আপনি আমার কথা শুনবেন না। প্রত্যেকটা উদাহরণে আপনি শুধু চিন্তা করবেন যে পূর্বপদ পরপদ না বুঝে তৃতীয় কে বোঝাচ্ছে, কিভাবে বোঝাচ্ছে, এই কথাটুকু আপনি শেখেন আগে। তারপর তো আপনারা কখন বলেই দিবে যে সংখ্যাবাচক বহুব্রীহি কেন হবে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কেন কেন হলো, সেটার আলোচনা পরে। কিন্তু এই একটি বাক্যই আমরা ভুলে যাই, আমরা মাথায় রাখি না, যে কারণে 100 বছর সমাস পড়লেও আমরা কিন্তু বুঝবো না। এই একটা লাইন যদি আমরা মনে না রাখি, ছোট্ট কথা, এই কথা কিন্তু আপনিও জানেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না। দেখি তো যে অব্যয়ভাব সমাসে নাকি আহ পূর্বপদ পরপদ না বুঝে তৃতীয় কোনো কিছুকে বোঝাবে, সেটা হয় কিনা। প্রত্যেকটা শব্দ আপনি শুধু জাস্টিফাই করেন, উদাহরণকে এক করে মিলে নেন, শত শত মিলে নেন, হয় কিনা দেখেন। ঠিক আছে? দ্বিগু সমাস এবার আসেন। দ্বিগু সমাসে সমাসে সমাস কোন জিনিস কোনটা, সমস্ত পদ কোনটা, সেটা কিন্তু আপনাদের বলেছি। আমাকে একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে লিখে দেন আপনারা, যে স্যার, যে দ্বন্দ্ব সমাসের প্রথমে সংখ্যাবাচক শব্দ নাই। দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস হতে হলে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকা বাধ্যতামূলক। সংখ্যাবাচক শব্দ না থাকলে সেটি দ্বন্দ্ব সমাস হবে না, এর কোনো ব্যতিক্রম নেই। দেখেন, কথা কিন্তু ছোট্ট, যে দ্বন্দ্ব সমাসে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে। কিন্তু আমি বললাম কিভাবে, দ্বন্দ্ব সমাসে প্রথমে যদি সংখ্যাবাচক শব্দ না থাকে, তাহলে সেটি কোনোভাবেই দ্বন্দ্ব সমাস হবেই না, এর কোনো ব্যতিক্রম নেই। আপনি ব্যতিক্রম একটা শব্দ এখানে লেখেন তো, স্টাডি করে দেখেন, পাবেন না। ঠিক আছে? আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি, আপনি সমাসের অনুশীলনের বিষয়টা ব্যাপক। আপনি কেউ 200 শব্দ অনুশীলন করেছে, কেউ 300 শব্দ, কেউ 500 শব্দ, কেউ 1000 শব্দ অনুশীলন করেছে, সেটা ভিন্ন কথা। যে যত বেশি এটা পড়াশোনা করবে, সে তত বেশি সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে পারবে। কিন্তু তার আগে যে কাজটি আছে, সেই কাজটি যদি আমরা না করি, মাথার মধ্যে না নেই, তাহলে কোনোদিনই সমাস শিখতে পারবো না। তাহলে দ্বিগু সমাসে আমি যে কথাটি আপনাদের বললাম, প্রথমে দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকা বাধ্যতামূলক। যেমন ত্রিফলা, 3 ফলের সমান, 3 মানে কি? 3 সংখ্যাবাচক শব্দ আছে। 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার, 7 সংখ্যাবাচক শব্দ। 13 নদী, 13 নদীর সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, সংখ্যাবাচক শব্দ, তাই নয় কি? সেতার, 3 তারের সমাহার, সংখ্যাবাচক শব্দ। হ্যাঁ, সেতার নিয়ে বিতর্ক আছে, সেটা সেখানে আমি যাচ্ছি না, সাধারণভাবে বলছি আর কি। ঠিক আছে? শতাব্দী, শতবাব্দের সমাহার। 12 মাসি, 12 মাসের সমাহার। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার, তাই নয় কি? তাহলে দেখা যাচ্ছে দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবেই। আর ব্যাস বাক্য যখন করতে যাবো, তখন সমাহার কথা আমরা ব্যবহার করছি, শতবাব্দের সমাহার, তাই না? তারপরে
পঞ্চবটি, পাঁচ বটির সমাহার, সমাহার কথা উল্লেখ করছি আমরা। কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনি সমস্ত পদ দেখেন, সমস্ত পদই আমরা চিনি না, সমাস পড়া শেষ হয়ে গেছে, কিন্তু যখনই বলি সমাস কোনটা বলেন তো, এই সমাস, ব্যাস, বাক্য এগুলো সব শেখা শেষ, কিন্তু যখন স্টুডেন্টকে বলা হচ্ছে এখানে সমাস কোনটা বলেন, আর বলতে পারছেন সমস্ত পদ কোনটা, সমাস কোনটা, সমস্ত পদ কোনটা। তারা মনে করে এই যে ব্যাস বাক্যটা করছি আমরা, এটাই বোধহয় সমাস। ন, ওটা তো ব্যাস বাক্য, তো ব্যাস বাক্যই। তাহলে সমাস আপনি যখন শিখবেন তখন আপনার মাথায় রাখতে হবে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, বা শেষ পদ বা উত্তর পদ কোনটা, এটা আপনার মনে রাখতে হবে। সমস্যমান পদ আলাদা আলাদা, ব্যাস বাক্যের মধ্যে যতগুলো থাকবে সব আলাদা আলাদা সমস্যমান পদ, এটা মনে রাখতে হবে। পুরো ব্যাস বাক্য যখন যখন শব্দটাকে আমরা ভেঙে ফেলি, ওই পুরোটাকে তখন ব্যাস বাক্য বলে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আর যে শব্দটাকে আমরা ভাঙি বা বিশ্লেষণ করি বা ব্যাস বাক্য করি, ওই শব্দটাই হচ্ছে সমাস বা সমস্ত পদ। সমাস আর সমস্ত পদের মধ্যে কোনো তফাৎ নেই। সিংহাসন, এটা সমস্ত পদ, এটাই হচ্ছে এটাই হচ্ছে সমাস। এরপর আমরা যখন বলি সিংহ চিহ্নিত আসন, তখন এটা ব্যাস বাক্য হলো, আলাদা আলাদা এক একটি সমস্যমান পদ হলো, প্রথমে থাকলে পূর্বপদ, শেষে থাকলে শেষ পদ বা উত্তর পদ বা পরপদ। এভাবে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এখানে ঢাকঢাক গুড়গুড়ের কিছু নেই, এক কথা এখানে শেষ। ঠিক আছে? তারপরে ব্যতিক্রম কিছু আছে, একটি শব্দকে আমরা নানানভাবে বিশ্লেষণ করতে পারি, সেটা ভিন্ন কথা। সেখানে আমরা অনেক অনেক সমাস আছে। একটি শব্দ নিয়ে, সমাসের একটি শব্দ নিয়ে ১ ঘন্টা আলোচনা করা যাবে, একটা শব্দ বিশ্লেষণ নিয়ে। ঠিক আছে? একটা শব্দের বিশ্লেষণ সমাসে করতে ১ ঘন্টা সময় লাগতে পারে, সেটা ভিন্ন কথা। এবার আসেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি? এটা একটু উল্টো। এর প্রথমে অব্যয় থাকবে এবং সেই অব্যয়ের অর্থের কি থাকবে? প্রাধান্য থাকবে। এখন আমরা 6 পড়ি, 7 পড়ি, 9 পড়ি, 10 পড়ি, 11, 12 সব পড়ে আসি। যদি স্টুডেন্টদের আমরা জিজ্ঞেস করি বলেন তো অব্যয় কোনগুলো, তাহলে বলে ও, এবং, আর, অথবা, সুতরাং, কিন্তু, এইগুলো। কিন্তু সমস্ত উপসর্গ যে অব্যয়, এটা ক্লাস 8 এর বইতে, 9, 10, 11, 12 সব বইতে লেখা আছে, কিন্তু এটা আমরা ভুলে যাই। এটা ভুলে যাওয়ার কারণে তো অব্যয়ভাব সমাস চিনতে পারি না আমরা। অব্যয়ভাব সমাসের সবচেয়ে বড় শর্ত হচ্ছে অব্যয়ভাব সমাস বা সমস্ত পদে প্রথম অব্যয় থাকবে, এর কোনো ব্যতিক্রম নাই। প্রথমে অব্যয় না থাকলে সেটি অব্যয়ভাব সমাস হবে না, ইম্পসিবল। দেন এখন আপনি খুঁজে খুঁজে কতগুলো উদাহরণ নিয়ে আসবেন? 60টা উদাহরণ নিয়ে 70, 100, 120টা উদাহরণ নিয়ে আসেন, আমার একটা শব্দ বের করে দেন যে অব্যয়ভাব সমাসে স্যার প্রথমে অব্যয় নেই, তাই না? যেমন আমরা বলি কি আমরণ, 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 আমরণ। আমরণ মানে কি? মরণ পর্যন্ত। ব্যাস বাক্য করলেও আমরা কি করব? যে এটা ব্যাস বাক্য যদি আমরা করি তাহলে কি করব? মরণ পর্যন্ত, মরণ, মরণ পর্যন্ত, মরণ, মরণ পর্যন্ত। এই যে লিখলাম, কোথায় মরণ আর আমরণ মানে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আমার কি হলো? এই একটা উপসর্গ, সমস্ত উপসর্গ কিন্তু অব্যয়, মনে রাখতে হবে। হ্যাঁ, অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, অনু, অনু এটা উপসর্গ, আবার এটা একাধারে অব্যয়। সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। এখন প্রশ্ন প্রশ্ন আপনি নিজেকেই করতে হবে, তাছাড়া তো সমাজ শেখা যাবে না। আচ্ছা দেখি যে এই অব্যয়ভাব সমাসে প্রথমে অব্যয় আছে কিনা, সেটা আপনার জাস্টিফাই করা দরকার। প্রাধান্য হলো কিভাবে? যেখানে আসমুদ্র হিমাচল, আসমুদ্র হিমাচল বললে কি? সমুদ্র হিমাচল, সমুদ্র আর হিমাচল কি? এটা কিছুই না, সমুদ্র আর হিমাচল। কিন্তু আসার কারণে
আর সমুদ্র সমুদ্র থেকে হিমালয় সবকিছু। আপাদ মস্তক, আপাদ, তাই না? আপাদ মস্তক, এই যেখানে লিখি, আমি উদাহরণ হিসেবে লিখি আপাদ মস্তক। অব্যয়ভাব সমাসের উদাহরণ দিচ্ছি। অব্যয়ভাব সমাস, এই দেখেন, আপাদ মস্তক, আপাদ, আপাদ মস্তক, তাই না? আপাদ মস্তক, এখানে এই যে আপাদ, আপাদ, আপাদ মস্তক, পা থেকে মস্তক, পা থেকে মাথা পর্যন্ত। পা আর মাথা বলতে কি, পা আর মাথা, কিন্তু যখন এলো তখন এটা সম্পূর্ণ পরিবর্তন করে দিল অর্থ, যে পা থেকে মাথা পর্যন্ত, তাই না? পিতামহ, পিতামহের আগে প্রপিতামহ যখন আসলো, তাহলে পিতামহের পিতা, আসার কারণে এই প্রটা তো অব্যয়, প্রটা অব্যয়, অব্যয়, অনু অব্যয়, উপ অব্যয়, এই সমস্ত অব্যয়। আপনার অব্যয়ভাব সমাস যখন পড়বেন না, প্রথমে যেগুলো দেখবেন আছে, অনু আছে, উপ আছে, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি, অব্যয়। তাহলে অব্যয়ভাব সমাস বোঝার জন্য, চেনার জন্য, জানার জন্য, মনে রাখার জন্য এই ছোট্ট কথার কোনো ব্যতিক্রম নেই। ছোট্ট কথাটা মনে রাখতে হবে। সেটা কি? প্রথমে অব্যয় থাকবে, সেই অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে। এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন। কি প্র্যাকটিস করবেন? দেখি তো শব্দের প্রথমে অব্যয় আছে কিনা। এই প্র্যাকটিসটা যতদিন আমরা না করি ততদিন সমাস শিখতে পারবো না। এরপরে সেখানে অব্যয়ভাব সমাসের মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে, সেটা আপনি যত পড়বেন তত শিখতে পারবেন। বাট এই লাইনটা যদি আপনার মাথার মধ্যে না থাকে, কোনোদিনই এই সমাস শিখতে পারবেন না। আমি সর্বশেষ যে কয়টি কথা বলবো, এই কয়টি কথা যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে সমাস শিখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি সংক্ষেপে বলে দিই এবার। অব্যয়ভাব, নিচে থেকে যায়, অব্যয়ভাব সমাসে বা সমস্ত পদে প্রথমে অব্যয় থাকবে এবং সেই অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে। সেই অব্যয়ের অর্থের প্রাধান্য কিভাবে হবে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার আসেন, বহুব্রীহি সমাস, পুরোপদ এবং পরপদ না বুঝিয়ে তৃতীয় কোনো কিছুকে বোঝাবে। কিভাবে বোঝায় তৃতীয় কোনো কিছু, সেটা কিন্তু প্রত্যেকটা আপনাকে জাস্টিফাই করতে হবে। এরপরে দ্বিগু সমাস, দ্বিগু সমাসে সমস্ত পদে বা সমাসে সংখ্যাবাচক শব্দ প্রথমেই থাকবে এবং তার অর্থের এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। কিভাবে থাকবে সেটা কিন্তু উদাহরণ দিয়ে বলেছি। তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, কর্মধারায় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। এই তিন প্রকার সমাসে পরপদের অর্থের প্রাধান্য এই জন্য এক প্রকার, এবং কেন তিন প্রকার সে কথাও কিন্তু বলেছে। আর দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। এই কথাগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে সমাস আপনার জন্য সহজ। এবার এবার আমরা সমাসের ভেতরে প্রবেশ করব, ঠিক আছে? এতটুকু বুঝেছেন কিনা বলেন, ইয়েস বলেন। ইয়েস বলেন, সামনের দিকে আগাবো। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন। কমেন্ট করছে কিনা আপনারা কমেন্ট করেন, আমি কিন্তু আজকে সমাস আপনাদের শিখিয়ে দিয়ে তারপরে যাব, ঠিক আছে? কমেন্ট করি, কমেন্ট। আর তো নাই, আছে তো 9 জন। আর কারা আছে বাকি? আচ্ছা, আপনার যারা এই বুঝতে পেরেছেন কিনা, আপনি বুঝতে পেরেছেন, একটু ইয়েস বলেন, ইয়েস বলেন। আমরা সামনের দিকে আগাতে চাচ্ছি, ঠিক আছে? আর সামনের দিকে আগাতে চাচ্ছি। ওইটা বলে
ঠিক আছে, এবার আমরা আমরা সহজ করে কিভাবে সমাস শেখা যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা পর্যায়ক্রমে সামনের দিকে যাব। প্রথমে দ্বন্দ্ব সমাস, তারপরে কর্মধারায় তৎপুরুষ সমাস, এগুলোতে যাব। হ্যাঁ, এখন আপনারা সবাই একটা হেডিং দেন খাতার মধ্যে যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস একটা হেডিং দেন। দ্বন্দ্ব সমাসে আমরা ডিটেলসে যাচ্ছি। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস অনেকভাবে দ্বন্দ্ব সমাস সাধিত হয়। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, সে কথা আমরা বলে আসছি। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে ও এবং আর, ঠিক আছে, ও এবং আর থাকে। যেমন মা বাবা, মা বাবা, দম্পতি, এরপরে দেশে বিদেশে, দেশে বিদেশে। এখানে আমরা যদি ব্যাস বাক্য করি, মা, যে কোনো একটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো, মা ও বাবা, দম্পতি, জায়া ও এবং আর, যে কোনো একটা নিয়ে দিতে পারো। যদি আর নেই রাইট, যদি ও নেই তাও রাইট, এবং যদি নেই তাও রাইট। ঠিক আছে, যে কোনো একটা আমরা নিতে পারবো, জায়া ও পতি। ঠিক আছে, দেশে বিদেশে, দেশে ও দেশে ও বিদেশে। এখানে একটু বলি, দেশে বিদেশে, দম্পতি, জায়া ও পতি, দম্পতি, মা বাবা, তাই নয় কি? এটা হচ্ছে দেশে বিদেশে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি? অলুক দ্বন্দ্ব হচ্ছে যে ব্যাস বাক্যে যে বিভক্তিটা আমরা দেখতে পাচ্ছি, যে দেশ যোগ এ দেশে, তাই না, বিদেশে, বিদেশ যোগ এ বিদেশে, এই যে এ বিভক্তিটা কিন্তু সমস্ত পদে রক্ষিত হয়েছে, যে কারণে এটা কি হয়েছে, অলুক দ্বন্দ্ব হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা বলেন সবাই? অলুক দ্বন্দ্বটা বুঝতে পেরেছেন? এটা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় থাকে। ঠিক আছে, সামনে আগাবো, কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, কালকে কালকে তো লাইভ হবে না। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যেহেতু খুব বেশি সময় আর লাইভ হবে না, এই জন্য আমরা এখন যে বহুব্রীহি সমাসের মধ্যে অনেকগুলো প্রকার আছে, বা কর্মধারয় সমাস, এগুলো অনেক প্রকার আছে, তৎপুরুষ সমাস অনেক প্রকার আছে। আমরা যেগুলো প্রকার নাই অন্তত সেটা আমরা শিখবো। হ্যাঁ, যেমন দ্বিগু সমাসটা আমরা শিখে নিতে পারি এখন। দ্বিগু সমাস, দ্বিগু সমাসে, দ্বিগু সমাসে কি থাকে? দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে। যেমন আপনি লেখেন ত্রিফলা, ত্রিফলা, তারপরে হচ্ছে চৌরাস্তা, চৌরাস্তা, ঠিক আছে, সাত সমুদ্র,
সাত সমুদ্র, সাত সমুদ্র, পঞ্চবটি, পঞ্চবটি, শতাব্দী, শতাব্দী, এখানে দেখেন আমি যে একটু আগে বলছি দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক শব্দ এই যে ত্রি, ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে, ত্রি মানে হচ্ছে তিন, তিন সংখ্যাবাচক শব্দ। চৌ, চৌ মানে কি? চৌ মানে হচ্ছে চার, ঠিক আছে, চৌ মানে চার। এই যে সাত, এখানে সংখ্যাবাচক শব্দ, সাত সংখ্যাবাচক শব্দ। এখানে দেখেন পঞ্চ, তাই না? পঞ্চ, পঞ্চ মানে পাঁচ, সংখ্যাবাচক শব্দ। শতাব্দী, এই যে এখানে শত, এসব সংখ্যাবাচক শব্দ আছে, একটা ব্যতিক্রম নেই। আর ব্যাস বাক্যে সমাহার কথা ব্যবহার করতে হয়, সমাহার, সমাহার। তাহলে ত্রিফলা, তিন ফলের সমাহার, তিন, তিন ফলের তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার, ঠিক আছে। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্রের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটির সমাহার, পঞ্চবটির সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, ঠিক আছে। এই যে দ্বিগু সমাস আপনাদের প্রয়োগ ঘটিয়ে দেখে দিলাম। দেখেন এই যে এগুলো হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে এক কথায়, এগুলো সবই হচ্ছে সমস্ত পদ। এই লিখে দিলাম সমস্ত পদ, তাই না? এই সমস্ত পদটাই হচ্ছে কি? সমাস। এই সমস্ত পদটাই হচ্ছে সমাস কিন্তু। আর এইগুলোকে একসাথে বলা হয়েছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এটাকে যদি আলাদা আলাদা করে বলে, এটা একটা সমস্যমান পদ, সমস্যমান পদ, এগুলো আলাদা আলাদা, আলাদা আলাদা, সবগুলো হচ্ছে আলাদা আলাদা সমস্যমান পদ। এই যে গোল দিয়ে দিচ্ছি দেখেন, পঞ্চবটি সমাহার, এগুলো আলাদা আলাদা সব কি? সমস্যমান পদ। আর এটা আগে আছে, এটা পূর্বপদ, আর পরে যেটা আছে উত্তরপদ বা পরপদ। কথা ক্লিয়ার? এই দেখেন একসঙ্গে দেখে দিচ্ছি, এটা হচ্ছে কি পদ? পূর্বপদ, পূর্বপদ। কিভাবে শিখতে হয় সমাস দেখেন। আর এটা হচ্ছে কি? উত্তরপদ, উত্তরপদ বা পরপদ, এই দেখেন পরপদ, ঠিক আছে, উত্তর বা পরপদ। আর এখানে এই যে প্রুফ করে দিলাম প্রত্যেকটা, প্রথমে এখানে কি সংখ্যাবাচক শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। পরবর্তীতে আমরা, আপনারা যারা পেইড ক্লাসে থাকবেন সম্পূর্ণ সেখানে পাবেন। আর আজকের এই ক্লাসটি যারা দেখছেন তারা শেয়ার করে দেন। সর্বশেষ আপনাদেরকে বলবো, আমাদের এখন একটা বিশেষ ছাড়ে ভর্তি চলছে, এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, যারা ভর্তি হতে চাচ্ছেন এক্ষুনি কল দিতে পারেন, ঠিক আছে। একটা কতজনকে এই সুযোগটা দেওয়া হবে তারও একটা সংখ্যা রয়েছে। যারা ভর্তি হতে চাচ্ছেন প্লিজ তারা এখনই এখানে SMS করেন। SMS করলে আমাদের অফিস থেকে আপনার সাথে কথা বলবে। কথা বলতে পারেন। একটা বড় একটা ছাড় চলছে এখন, ঠিক আছে। আর নিয়মিত লাইভ ক্লাস চলছে। আসলে আমাদের এই যে 8:30টার মধ্যে ক্লাস, ঠিক আছে। আমরা আমরা একটা ক্লাসের নমুনা আমরা দেখাতে পারি লাইভে এসে, কিন্তু পুরো সমাজটা কিন্তু আমি শেষ করিনি এখানে, ঠিক আছে। একটু সংক্ষেপ করতে বাধ্য হলাম। যখন আমরা পেইড ক্লাসে আপনি নিয়মিত ক্লাস করবেন, সেখানে কিন্তু সমাসের প্রত্যেকটি প্রকার তন্ন তন্ন করে উদাহরণ দিয়ে কিন্তু আমরা সেখানে শিখতে পারবো।
আজকে অন্তত আমরা সমাসটা কিন্তু ধরা শিখে গেলাম, কিভাবে দ্বন্দ্ব সমাস হয়, কিভাবে বহুব্রীহি সমাস হয়, কিভাবে অব্যয়ীভাব সমাস হয়, কিভাবে তৎপুরুষ সমাস হয়, কিভাবে কর্মধারয় সমাস হয়, কিভাবে দ্বন্দ্ব সমাস হয়, এবং সমাসের যে প্রতীতি আছে, সমাসের প্রকার আছে, এবং সমাসের অর্থ, সমাস কোন ভাষা থেকে এসেছে, সমাসের সংজ্ঞা, ঠিক আছে, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম। তো আজকে এই আমাদের বিসিএস কনফারেন্সের পেজের এই ক্লাস আমি শেষ করতে যাচ্ছি। তার আগে আরো আপনাদের বলি, আপনার লাইক কমেন্ট দিয়ে রাখেন, তাহলে ক্লাসটা যখনই শুরু হবে তখন কিন্তু আপনার মানে ওয়ালে চলে যাবে, ঠিক আছে। এই জন্য আপনি একটা করে কমেন্ট করবেন, এখানে ক্লাসে ঢুকে কমেন্ট করবেন, লাইক দিবেন, ঠিক আছে, শেয়ার করবেন। আপনি যেমন এখানে ক্লাস করে উপকৃত হচ্ছেন, আপনার শেয়ার করার কারণে আপনার এক বন্ধু উপকৃত হবে, তাই না, আপনার মাধ্যমে উপকৃত হবে। এজন্য আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ক্লাসটা তো এখানে থেকে গেল, পরেও কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আজকে আমি সমাসের ক্লাস শেষ করব। সকল প্রকারের উদাহরণ না দিলেও এমন কিছু কথা আপনাদের আজকের ক্লাসের ভিতরে আমি বলে দিয়েছি, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই সমাস আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।